নমস্কার সম্মানী দর্শকবৃন্দ। তো আপনারা কিছুদিন ধরেই ওই 13 তারিখের পর থেকে একটা খবর খুবই আপনারা শুনতে পাচ্ছেন, আধার কার্ডের মাধ্যমেও এসআইআর হবে। আধার কার্ডকেও যুক্ত করা হলো এসআইআর এ। আধার কার্ড থাকলেই এসআইআর করতে পারবেন। আসলে বিষয়টা কি, সুপ্রিম কোর্ট কি বলেছে আধার কার্ড নিয়ে? মানে বাস্তবে কি বলুন তো, যেটা না ঘটে তার থেকে বেশি রটে। ঠিক আছে, তো বিভিন্ন খবরের চ্যানেলগুলো দেখবেন এই আধার কার্ডের যখন এই অর্ডারটা সুপ্রিম কোর্ট দিয়েছিল, একদম মানে নির্বাচন কমিশনকে ধুয়ে দিয়েছিল যে আধার কার্ড মান্যতা অবশেষে দিতে হলো, আধার কার্ড থাকলেই সমস্ত কিছু হয়ে যাবে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম প্রচার হয়েছে এবং আপনারাও কিন্তু সেটাই মেনে নিয়েছেন যে 11টি ডকুমেন্টসের জায়গায় আবার আধার কার্ড যুক্ত হয়েছে, আধার কার্ড থাকলেই আপনারা এসআইআর প্রথমে করতে পারবেন। আসলে বিষয়টা কি, একদম সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, একদম অফিসিয়াল অর্ডার কপি ধরে ধরে আপনাদেরকে আমি পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। ঠিক আছে, কোনো আমার মুখের কথাই বিশ্বাস করতে হবে না, আপনাদেরকে আমি পুরো অর্ডার কপি দেখাবো। অর্ডার কপি অনুযায়ী আপনাদেরকে আমি বিশ্লেষণ করব বিষয়টা। মোট কিন্তু সেখানে 8টা পয়েন্টের কথা বলা রয়েছে এবং সেখানে আধার নিয়ে জাস্ট 1 থেকে 2 লাইন বলেছে। ঠিক আছে, বাকি অন্য বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। মাত্র 1 থেকে 2 লাইন আধার কার্ডের বিষয়ে বলা রয়েছে। তো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে বুঝতে হবে কি বলতে চাইছে সুপ্রিম কোর্ট এবং এর ফলে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন, কারা সুযোগ সুবিধা পাবে, অবশ্যই বিষয়টা বুঝতে হবে। নইলে আপনারা কিন্তু এই আধার কার্ড দিয়েই সমস্ত কিছু হয়ে যাবে, এটা আপনারা চিন্তা ভাবনা করে নিচ্ছেন, কিন্তু আসলে বিষয়টা সেরকম কিন্তু নয়। তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো দেখুন, সুপ্রিম কোর্টে 12 তারিখ এবং 13 তারিখ 2 দিন শুনানি ছিল। 12 তারিখে কোনো অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট, কিন্তু 13 তারিখে শুনানির পর সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, একটা অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। ভালোভাবে বুঝবেন, অন্তর্বর্তী নির্দেশ, কোনো ফাইনাল জাজমেন্ট এখনো কিন্তু এই যে এসআইআর নিয়ে, সেইটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ফাইনাল জাজমেন্ট দেয়নি, একটা অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। এবার 13 তারিখের যে অর্ডার কপি আমি স্ক্রিনে এখানে বাম দিকে দেখাচ্ছি, দেখতে পাবেন এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন অর্ডার বলে লেখা রয়েছে এবং কারা কারা আইনজীবী ছিলেন নির্বাচন কমিশনের তরফ থেকে এবং কারা মানে বিরোধী পক্ষ থেকে কারা আইনজীবী ছিলেন তাদের সমস্ত তথ্য এখানে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে। এবং কি কি অর্ডার এবার দিয়েছে সুপ্রিম কোর্ট সেগুলো কিন্তু পয়েন্ট করে করে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে করে 5 6 7 এবং এখানে হচ্ছে 8, মোট কিন্তু 8টা নির্দেশ দিয়েছে। এবং এখানে সবার শেষে দেখতে পাচ্ছেন এর পরবর্তী শুনানি 22/8/2025 রয়েছে। তো নিচে এখানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার্ড নিচের তার নামও লেখা রয়েছে এবং অ্যাডিশনাল রেজিস্ট্রার তাদের নামও কিন্তু লেখা রয়েছে। তো এটা কোনো ফেক নয়, এটা একদম অফিসিয়াল অর্ডার কপি। এবার দেখুন, এই অর্ডারে সমস্ত কিছু কিন্তু ইংলিশে লেখা রয়েছে, আপনারা হয়তো সেই ইংলিশটা পড়ে বুঝতে পারবেন না। যারা ইংলিশ পড়তে পারবেন তারা পড়ে নেবেন, আমি স্ক্রিনে একদিকে ইংলিশটা দেখাবো এবং তার বাংলা মানেটা কি কি বলতে চাইছে সেটাও আপনাদেরকে আমি বিশ্লেষণ করে বলে দেব। তো এখানে প্রথমে দেখুন 1 নাম্বার পয়েন্টে কি বলা রয়েছে, যারা ইংলিশ পড়তে পারবেন পড়ে নেবেন। আমি এবার আপনাদেরকে ওই 1 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে তার আমি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। অর্ডার কপিতে 1 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, যাদের নাম 2025 সালের ভোটার লিস্টে রয়েছে, 2025 সালে ভোটার লিস্টে রয়েছে, অথচ এই যে এসআইআর হলো বিহারে, তো তাতে 65 লক্ষের নাম বাদ চলে গেছে, অথচ তাদের নাম 2025 সালের ভোটার লিস্টে ছিল। এই রকম যে 65 লক্ষ ভোটার, তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ড্রাফট রোল প্রকাশ করেছে 1/8/2025 তারিখে, মানে এসআইআর এর পর একটা ড্রাফট রোল প্রকাশ করে খসড়া তালিকা, যেটা বিহারে প্রকাশ হয়েছে 1/8/2025 তারিখে। তো সেখানে দেখা যাচ্ছে তাদের নাম নেই, 65 লক্ষ এরকম উপভোক্তার নাম নেই, অথচ তাদের নাম 2025 সালের ভোটার লিস্টে ছিল। এসআইআর এর পর তাদের নাম আর নেই, এরকমটা বলা হচ্ছে। তো সেই সমস্ত ভোটারের নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, বুথ অনুযায়ী নামের তালিকা দিতে হবে এবং তারা যেন তাদের ভোটার নাম্বার দিয়ে তাদের নাম সার্চ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে নির্বাচন কমিশনকে। অর্থাৎ যাদের নাম বাদ গেছে তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনকে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এবং যেহেতু 65 লক্ষ ভোটার,
তো অনেক বড় লিস্ট হবে, সেখানে নাম খুঁজে পাওয়া একটা সমস্যা রয়েছে। সেই কারণে বলা হচ্ছে সেখানে একটা অপশন দিতে হবে, যেমন সাধারণ পাবলিকরা তাদের ভোটার কার্ডের নাম্বার বসিয়ে সার্চ করে সহজেই তাদের তথ্যটা দেখে নিতে পারে। এটা গেল প্রথম নির্দেশ। এবার দ্বিতীয় নির্দেশ 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, যে লিস্ট প্রকাশ করা হবে তাতে যেন উল্লেখ থাকে তাদের নাম কেন কাটা হয়েছে, কেন তাদের নাম ড্রাফট লিস্টে নেই। অর্থাৎ যে 65 লক্ষের নাম কাটা হয়েছে তাদের নামের লিস্ট যে প্রকাশ করা হবে, শুধু নাম প্রকাশ করলেই হবে না, কার নামটা কি কারণে কাটা গেছে, তার কোন ডকুমেন্টস ছিল না, বা ডকুমেন্টসের অভাবে কাটা গেছে কিনা, বা তিনি মারা গেছেন সেই কারণে কাটা গেছে কিনা, বা তিনি অন্যত্র চলে গিয়েছেন সেই কারণে কাটা গেছে কিনা, সেই পর্যাপ্ত কারণটাও কিন্তু নামের সাথে সাথেই কিন্তু লিখতে হবে, মানে প্রকাশ করতে হবে, কার নামটা কি কারণে কাটা গেছে সেটা যেমন সাধারণ পাবলিকরা দেখে বুঝতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে। এবার 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, বিহারের প্রধান নির্বাচনী কর্মকর্তা মানে বিহারের যিনি সিইও রয়েছেন তাদের ওয়েবসাইটে জেলাভিত্তিক ভোটার তালিকার সফট কপি প্রকাশ করতে হবে। যাদের নাম ড্রাফট লিস্টে নেই তাদের নাম কেন তোলা হয়নি তাও উল্লেখ তাতে যেমন করা থাকে। অর্থাৎ বিহারের যিনি সিইও রয়েছেন তাদের ওয়েবসাইটেও কিন্তু এটা প্রকাশ করতে বলা হয়েছে, এবং কেন তাদের নাম ড্রাফট লিস্টে তোলা হয়নি, কেন নাম কাটা গেছে সেই কারণটাও কিন্তু উল্লেখ যেমন থাকে সেটাও কিন্তু বলা হয়েছে। তারপর 4 নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে, যে সমস্ত ওয়েবসাইটে ভোটার লিস্ট প্রকাশিত হবে সেইখানে যেন ভোটার নাম্বার দিয়ে সার্চ করার অপশন থাকে। আবারও ভালোভাবে বলে দিয়েছে যে যেখানেই এই 65 লক্ষর নাম প্রকাশ করা হবে যাদের নাম বাদ গেছে, সেখানে যেমন একটা অপশন থাকে, সাধারণ পাবলিক যেমন ভোটার কার্ডের নাম্বারের মাধ্যমে সার্চ করতে পারে। নইলে ওই যে 65 লক্ষের ভোটার লিস্ট যখন প্রকাশিত হবে অনেক বড় পেজ হবে, অনেকগুলো পেজ হবে, সেখানে সাধারণ মানুষ খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যাবে। তাই সেখানে যেমন অপশন থাকে ভোটার কার্ডের নাম্বারের মাধ্যমে সার্চ করার। এটা হচ্ছে বলা হয়েছে 4 নাম্বার পয়েন্টে। এবার 5 নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে না, যে 65 লক্ষ ভোটারের নাম ড্রাফট রোলে নেই, মানে খসড়া তালিকায় নেই এসআইআর করার পর বিহারে, তাদের নামের তালিকা ও বাদ পড়ার কারণ উল্লেখ করে তা সংশ্লিষ্ট পঞ্চায়েত ভবন, ব্লক উন্নয়ন কর্মকর্তা, পঞ্চায়েত কর্মকর্তাদের কার্যালয়ে নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে। মানে যাদের নাম বাদ গেছে শুধু তাদের নাম অনলাইনেই যে প্রকাশ করলো ওয়েবসাইটে সেটা নয়, অফিসে যেখানে নোটিশ বোর্ড আছে সেখানে তাদের নামের তালিকা টাঙিয়ে দিতে হবে। সাধারণ পাবলিক যেমন সেখানে গিয়েও দেখতে পারে, সবাই তো অনলাইনে পারবে না, তাই সেখানে গিয়েও যেমন নোটিশ বোর্ডে তাদের নামটা দেখতে পায় এবং কি কারণে তার নামটা বাদ গেছে সেটা যেমন তারা দেখতে পায়, সেই ব্যবস্থাটাও কিন্তু করতে হবে, সেরকমটাও বলা হয়েছে, যাতে সাধারণ মানুষ তাদের নাম না তোলার কারণ এবং তাদের নাম বাদ কেন গেছে সেই সমস্ত বিষয়গুলো তারা বুঝতে পারে। এটা হচ্ছে বলা হয়েছে 5 নাম্বার পয়েন্টে। তারপর 6 নাম্বার পয়েন্টে কি বলা রয়েছে না, অনলাইনে বা নোটিশ বোর্ডে যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে তা সাধারণ মানুষকে জানানোর জন্য, ওই যে যাদের নাম বাদ গেছে তাদের নামের তালিকা এবং কেন বাদ গেছে সেগুলো অনলাইনে প্রকাশ করা হচ্ছে এবং নোটিশ বোর্ডেও প্রকাশ করা হচ্ছে, কিন্তু সাধারণ পাবলিক জানবে কি করে যে তার নামটা এখানে এখানে প্রকাশ হয়েছে। তাই সাধারণ মানুষকে জানানোর জন্য কি কি ব্যবস্থা নিতে বলা হয়েছে না, স্থানীয় ভাষায়, মানে বিহারের ক্ষেত্রে স্থানীয় ভাষা যেটা রয়েছে সেই স্থানীয় ভাষায় ওনাদের যে সংবাদপত্র রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্তমান রয়েছে, আনন্দবাজার রয়েছে, বিভিন্ন সংবাদপত্র রয়েছে, সেরকম বিহারের ক্ষেত্রেও ওই রকম সংবাদপত্র রয়েছে, সেই সংবাদপত্রে সেই খবর ছাপাতে হবে। এছাড়াও ইংরেজি সংবাদপত্রেও ব্যাপক প্রচার করতে হবে। এছাড়াও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি থেকে থাকে কোনো সরকারি দপ্তরের, সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও প্রচার করতে হবে। এছাড়াও ব্যাপকভাবে রেডিওতে এবং ইলেকট্রনিক মিডিয়াতেও এই খবর প্রচার করতে হবে যে যাদের নাম বাদ গেছে, ড্রাফট লিস্টে যাদের নাম নেই, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে এই নোটিশ বোর্ডে বা এই ওয়েবসাইটে, বা কেন নাম বাদ গেছে সেটাও সেখানে প্রকাশ করা রয়েছে। তো আপনারা অনুগ্রহ করে নোটিশ বোর্ড দেখতে আসুন, বা আপনারা অনুগ্রহ করে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের নাম খুঁজে নিন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রচার করতে হবে, সেরকমটাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 6 নাম্বার পয়েন্টে। তারপর 7 নাম্বার পয়েন্টে কি নির্দেশ দিয়েছে দেখুন, 7 নাম্বার পয়েন্টে নির্দেশ দিয়েছে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এখানেই কিন্তু আধার নিয়ে বলা রয়েছে, এতক্ষণ আধার নিয়ে কিছু বলা হয়নি। 7 নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে আধার নিয়ে না, পাবলিক নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে যাদের নাম বাদ গেছে সেই সমস্ত ব্যক্তিরা
তাদের আধার কার্ডের একটি কপি সহ তাদের দাবি জমা দিতে পারেন, নাম তোলার আবেদন করতে পারেন। ভালোভাবে বুঝবেন যে পাবলিক নোটিশে স্পষ্ট করতে হবে, মানে নোটিশ দিয়ে যে নোটিশগুলো প্রকাশ করা হবে সেই নোটিশে যেমন স্পষ্ট করা থাকে, মানে স্পষ্টভাবে বলা থাকে যে যাদের নাম বাদ গেছে, যে 65 লক্ষের নাম ডাব লিস্টে নেই, যাদের নাম বাদ গেছে সেই সমস্ত ব্যক্তিরা তাদের আধার কার্ডের একটি কপি সহ, আধার কার্ডের মানে আধার কার্ড দিয়ে তাদের দাবি মানে তাদের ক্লেম মানে তাদের নাম তোলার যে আবার আবেদন, হ্যাঁ, সেটা তারা জমা দিতে পারেন এবং তাদের যে আবেদন সেটা কিন্তু করতে পারেন। ঠিক আছে, আপনারা ইংলিশটাও পড়ে নিতে পারেন, আমি কিন্তু স্ক্রিনে এখানে ইংলিশটাও শো করাচ্ছি, তো আপনারা ইংলিশটাও এখানে দেখতে পাচ্ছেন। এখানে বলা রয়েছে, ইন দ্য পাবলিক নোটিশ ইট শ্যাল অলসো বি expressly mentioned that the aggrieved person may submit their claim along with a copy of their আধার কার্ড। অর্থাৎ বলতে চাইছে যে যাদের নাম বাদ গেছে তারা তাদের আধার কার্ডের মাধ্যমে ওখানে নাম তোলার যে পুনরায় আবেদন বা ক্লেম সেটা করতে পারবে। সেটা যেমন নোটিশে উল্লেখ করা থাকে, নোটিশে যেমন বলা হয় যে নোটিশগুলো প্রকাশ করবে নির্বাচন কমিশন নাম তোলার ক্ষেত্রে বা যেখানে যেখানে নোটিশগুলো দেবে সেখানে যেমন বলা থাকে এই বিষয়টা। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছেন, এখানে কিন্তু কোনোভাবেই বলেনি যে সাপোর্টিং ডকুমেন্টের যে 11টা লিস্ট প্রকাশ হয়েছে সেই 11টা লিস্টের মধ্যে আধার কার্ডকে সংযুক্ত করার জন্য, কোনোভাবেই কিন্তু এখানে বলেনি। ভালোভাবে দেখে নিন অর্ডার কপিতে, এখানে বলেনি। তো এখানে শুধুমাত্র বলেছে যাদের নাম বাদ গেছে, ড্রাফট রোলে নেই, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য তাদের আবেদনটা তারা যাতে আবার তাদের নামটা তুলতে পারে, ক্লেম করতে পারে, তো সেই ক্ষেত্রে আধার কার্ডটাকে ব্যবহার করা যেতে পারে সেটা নির্দেশ দিয়েছে। সুতরাং যদি আমাদেরকে সহজভাবে বোঝাই, ধরুন কোনো একটা রাজ্যে এসআইআর শুরু হচ্ছে, সেখানে যখন এসআইআরটা শুরু হবে সেখানে কিন্তু আপনাদেরকে প্রথমে যে নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা রয়েছে 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে 11টি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটা ডকুমেন্টসই দিতে হবে, সেখানে আধার কার্ড দিলে হবে না। ঠিক আছে, এবার কোন একটা রাজ্যে এসআইআর হলো, এবার এসআইআরে আপনি অংশগ্রহণ করলেন এবং আপনার কাছে 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস ছিল না, বা যদিও আপনি কোনো ডকুমেন্টস দিয়ে থাকেন সেটা রিজেক্ট করে দিয়েছে এবং এর ফলে আপনার নাম ড্রাফট রোলে দ্বারা তুলে নিয়ে আপনার নামটা কেটে দিয়েছে ডকুমেন্টসের অভাবে বা সঠিক ডকুমেন্টস না দেওয়ার জন্য। আপনার নামটা কেটে দেওয়ার পর তারপরে আপনাকে সুযোগটা দেয়া হবে আধার কার্ডের মাধ্যমে আপনার পুনরায় আবেদনটাকে জানানোর জন্য বা আপনার নামটা তোলার জন্য আপনাকে আধার কার্ড ব্যবহারের সুযোগ তখন দেওয়া হবে। ঠিক আছে, যখন নামটা আপনার কেটে দেবে, তার আগে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে সেখানে যে আধার কার্ড ব্যবহার করে আপনি প্রথমেই এসআইআর অংশগ্রহণ করবেন সেটা কিন্তু বলেনি অর্ডার কপিতে কোথাও। ঠিক আছে, তো পরবর্তী সময়ে শুনানি রয়েছে, সেই শুনানিতে হয়তো আরো স্পষ্ট করে বিষয়টা এক্সপ্লেন করে দেবে সুপ্রিম কোর্ট, বা ফাইনাল অর্ডার যখন দিবে সেখানে কিন্তু এক্সপ্লেন করে দিতে পারে যে আধারের ব্যবহারটা কি কি ক্ষেত্রে করা যাবে, কি কি ক্ষেত্রে করা যাবে না। তো এখনো কিন্তু ফাইনাল অর্ডার কোনো আসেনি, যেটুকু অর্ডার এসেছে সেইটুকুটাই আপনাদেরকে আমি বোঝালাম। বুঝতে পেরেছেন যে যাদের নাম বাদ যাবে সেক্ষেত্রেই ব্যবহার করা যাবে। আর আপনি যে আধার কার্ডটা ব্যবহার করবেন, নির্বাচন কমিশন কিন্তু আধার কার্ডের তথ্যটাকে যাচাই করবে, আধার কার্ডটা জাল কিনা, আধার কার্ডে যাওয়া তথ্যগুলো সমস্ত বৈধ কিনা, সমস্ত কিছু কিন্তু যাচাই করবে, তারপরেই কিন্তু আপনার নামটাকে তারা তুলবে। আপনি আধার কার্ড দিয়ে দিলেন, আপনার নামটা তারা তুলে দিল, সেরকমটা কিন্তু হবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি যে আধার কার্ডের ভূমিকাটা কি এখানে। আধার কার্ড নিয়ে যতটা রটছে, যতটা প্রচার হচ্ছে, ততটা কিন্তু বিষয়ে এখানে সুপ্রিম কোর্ট বলেইনি, শুধুমাত্র দেখতে পাচ্ছেন ওই 2 লাইনই কিন্তু বলেছে। আর তারপরের যে লাস্ট যে অর্ডার এখানে বলা হয়েছে, যেটা 8 নম্বর পয়েন্টে নির্বাচন কমিশন যেটা বলেছে, নির্বাচন কমিশনকে যেটা বলেছে সুপ্রিম কোর্ট অর্ডার কপিতে, কি বলেছে না, ভারতের নির্বাচন কমিশন সমস্ত বুথ স্তরের কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে একটি সম্মতি প্রতিবেদন সংগ্রহ করবে এবং এটি একটি সংগৃহীত স্থিতি প্রতিবেদন হিসাবে রেকর্ডে থাকবে। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্টে বলেছে। তার মানে আমাদেরকে আমি বুঝাতে পারলাম যে কি বিষয়টা আসলে আধার কার্ড নিয়ে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কমেন্ট করার থেকে থাকে, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই সেটা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য।